আসসালামু আলাইকুম। সরকারের হাতে নাকি তেল কেনার মতন পর্যাপ্ত টাকা নেই। ডলার সংকট যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে রয়েছে তা আমরা জানি। তবে সরকারি বেসরকারি পর্যায়ের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো তারা সরকারের কাছে হাজার হাজার কোটি টাকা পায়। ডলার সংকটের কারণে যদি জ্বালানি আমদানি করা না যায় তাহলে এই প্রচণ্ড দাবদাহে এই গ্রীষ্মে লোডশেডিংয়ের অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় তা নিয়ে এরই মধ্যে শঙ্কিত বিশেষজ্ঞরা। আমি এই বিষয়ে পরে আসছি, তার আগে আরও একটি তথ্য জানিয়ে রাখি। দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক যে তাপ বিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় প্রকল্পের কাজ স্থগিত হয়ে গেছে হঠাৎ করে জাপানের অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার কারণে। জাপানে এই প্রকল্পটিতে অর্থায়ন করছিল, কিন্তু তারা ঘোষণা দিয়েছে এই প্রকল্প আর অর্থায়ন করবে না। কেন করবে না? মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রের যে দুটি প্রকল্প 600 মেগাওয়াট করে 2টি ইউনিটের এক একটি বিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ 4 ইউনিট থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা ছিল। সেখানে প্রথম প্রকল্পের কাজ শেষ হয়েছে। দ্বিতীয় প্রকল্পে অর্থাৎ দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্রের যে দুটি ইউনিটের কাজ সেটি অনেকখানি এগিয়েছিল। জমি অধিগ্রহণের কাজ শেষ, আনুষঙ্গিক অন্যান্য অনেক ধরনের কাজ প্রায় কমপ্লিট। শুধুমাত্র যন্ত্রপাতি নিয়ে আসা এবং সেগুলো ইনস্টল করা, আর তার জন্যই 15 থেকে 20 হাজার কোটি টাকার প্রয়োজন, যা জাপানের কাছ থেকে আসার কথা ছিল। অর্থাৎ এই প্রকল্পে প্রথম দিকে যে টার্গেট ছিল মোট ব্যয় 30 থেকে 35 হাজার কোটি টাকা ধরা হয়েছিল, পরবর্তীতে তা বেড়ে 51 হাজার কোটি টাকা দাঁড়ায়। এর মধ্যে জাপানের কাছ থেকে অধিকাংশ আসার কথা ছিল প্রায় 40-45 হাজার কোটি টাকা। তো জাপান পরবর্তীতে তাদের যে অবশিষ্ট অর্থায়ন সেটি বন্ধ করে দিয়েছে, যার কারণে বিপাকে পড়েছে সরকার। এখন এই দ্বিতীয় প্রকল্পের কাজ কিভাবে শুরু করে শেষটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে তা নিয়েই শঙ্কার মধ্যে রয়েছে সরকার। খুব স্বাভাবিক। এখন সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ তারা বলছে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরকে বলছে যে তারা যেন তাদের মতো করে সোর্স বের করার চেষ্টা করে কিভাবে অর্থায়নটি করা যায়। আর ইআরডি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ তারাও চেষ্টা করছে, অর্থাৎ চতুর্মুখী একটা চেষ্টা চলছে নতুন কোনো সোর্স, অর্থাৎ অন্য কোনো রাষ্ট্র বা আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান এতে অর্থায়ন করে কিনা। কিন্তু আমরা জানি যে এই মুহূর্তে বিশ্বের অন্য কোনো দেশ বা আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান এই ধরনের তাপ বিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন করতে চাচ্ছে না, পরিবেশের ক্ষতির কথা চিন্তা করে। এবং জাপানের যে বিনিয়োগ ও প্রকৌশল খাতের কোম্পানি সুমিতামো তারা ঘোষণা দিয়ে রেখেছে 2021 সালের মেতে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য দ্বিতীয় প্রকল্পে অর্থায়ন করা ছাড়া তারা আর কোনো এ ধরনের প্রকল্পে অর্থায়ন করবে না। এবং জাপান নিজেও তাদের অর্থায়নে আগামী 2030 সালের মধ্যে আর কোনো প্রকল্পে এই ধরনের অর্থায়ন তো করবেই না এই ঘোষণা দিয়েছে। এবং পাশাপাশি 2040 সালের মধ্যে তাদের যে চলমান এই ধরনের প্রকল্প রয়েছে তাও গুটিয়ে আনার সিদ্ধান্ত, এবং তারা সেটি করবে। আর তার বহিঃপ্রকাশ হিসেবে উদাহরণটি তো তারা স্থাপন করলো। তারা 2021 সালে যে ঘোষণাটি দিয়ে রেখেছিল, তারা বলেছিল যে সম্ভাব্য দ্বিতীয় প্রকল্প, অর্থাৎ তারা সেখান থেকে সরে গেছে। সবচেয়ে বড় কথা, আপনাদের নিশ্চয় মনে আছে সুন্দরবনের পাশে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে সারা দেশে যে একটি ভয়ঙ্কর আন্দোলন গড়ে উঠেছিল, এর বিরোধিতা করে সরকারের পক্ষ থেকে নানান কথা বলা হয়েছিল, নানান অজুহাত দেওয়া হয়েছিল যে এতে করে পরিবেশের তেমন কোনো ক্ষতি হবে না, পরিবেশের উপর কোনো প্রভাব ফেলবে না, সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমরা দেখেছিলাম, আমাদের মনে আছে, প্রচণ্ড এক ভয়ঙ্কর জিদ থেকে এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হলো, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তখন অনেকে বলেছিল যে কেন সুন্দরবনের পাশেই এই বিদ্যুৎ কেন্দ্র করতে হবে, নদী দরকার, নদী তো দেশে আরও কত আছে, তার পাশে করা কি সম্ভব নয়, যেহেতু কয়লা পরিবহনের জন্য নদী প্রয়োজন। কিন্তু সেটি করা হলো কেন হলো? ভারতের সঙ্গে যৌথ বিনিয়োগ এটি করা হয়েছিল। ভারত চাইছিল এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ হোক, কিন্তু এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র ভারতে করতে গিয়ে পরিবেশবাদী এবং পরিবেশবিদদের
তুমুল প্রতিরোধের মুখে সেখান থেকে সরে আসতে বাধ্য হয় ভারত, এবং সেই ধরনের এই প্রকল্পটি সুন্দরবনের পাশেই করা হয়েছিল, এবং এর পিছনে নানান ধরনের ষড়যন্ত্র ছিল, নানান ধরনের কাহিনী আমরা শুনতে পাই। সব কিছু উপেক্ষা করে সরকার এটি নির্মাণ করেছে, এবং যারা এর বিরোধিতা করছিল, যে ধরনের আন্দোলন চলছিল, সেই আন্দোলনগুলোতে তো মুহুর্মুহু যে হামলা, সেগুলোর কথা আমরা ভুলে যাইনি। এবং তখনও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই ধরনের তাপবিদ্যুৎ কেন্দ্রে কোনো প্রভাব ফেলবে না পরিবেশের উপরে। অথচ প্রভাব যদি নাই ফেলে, এখন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কেন এই ধরনের প্রকল্প থেকে দূরে সরে যাচ্ছে, তারা নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে? নিশ্চয়ই এই সব জায়গায় তাদেরও একটি ব্যবসা রয়েছে, তারপরে তারা সেই ব্যবসার দিকে তাকাচ্ছে না। যাই হোক, এখন যেটি বলছিলাম, সরকারের হাতে টাকা নেই, ডলারের সংকট। সরকারি বেসরকারি পর্যায়ে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে, তাদের পাওনা সরকারের কাছে এই মুহূর্তে 40,000 কোটি টাকা। এই হিসাবটি যদিও কয়েকদিন আগে যতদূর আমি আপডেটটি পেলাম, হয়তো কিছু বন্ড ছেড়ে বা অন্যান্য উৎস থেকে কিছুটা দেনা শোধ করা হয়েছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে। অর্থাৎ এই 40,000 কোটি টাকার মধ্যে 20,000 কোটি টাকা পাওনা ছিল বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর, তাদের কিছুটা শোধ করা হয়েছে, সেটি এখন 11,000 কোটি টাকাতে নেমে এসেছে। যাই হোক, 30, 35, 40 যাই হোক না কেন, টাকা কোথায়, ডলার কোথায়? ডলারের যে ভয়ঙ্কর পরিস্থিতি দিনে দিনে আরো প্রকট হচ্ছে, সেখান থেকে তো আমরা বেরিয়ে আসতে পারিনি। এবং সর্বশেষ গত রবিবারের দিকে যে বিশেষ বৈঠকটি হয়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর মালিকদের মধ্যে, তারা স্পষ্টভাবে সরকারকে জানিয়ে দিয়েছে যে তাদেরকে পর্যাপ্ত ডলার না দিলে তারা জ্বালানি আমদানি করতে পারবে না। জ্বালানি আমদানি করতে না পারলে বিদ্যুৎ উৎপাদন হবে কোত্থেকে? বিদ্যুৎ উৎপাদন না হলে দেশের উৎপাদন হবে কোত্থেকে? অর্থাৎ ভয়ঙ্কর এক পরিস্থিতি এসে চেপে ধরেছে চারদিক থেকে দেশের উপরে। আর লোডশেডিং এর অবস্থা, তার কথা নয়, বাদই দিলাম। গত 2টি গ্রীষ্মে শহর পর্যায়ে যেখানে 3 ঘন্টা করে লোডশেডিং হয়েছে, সেখানে গ্রামাঞ্চলে 7 থেকে 8 ঘন্টা করে লোডশেডিং হয়েছে। এবং গত বছরও আপনাদের নিশ্চয় মনে আছে যে শিডিউল করে লোডশেডিং করা হচ্ছিল ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরে, তাতেও কুলিয়ে উঠতে পারছিল না। 1 ঘন্টা করে লোডশেডিংয়ের কথা বলা হচ্ছিল, কিন্তু দেখা গেছে যে সেটি 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত গিয়েছিল গত বছর। এবছর ঢাকায় এখনো পর্যন্ত মোটামুটি বিদ্যুৎ সরবরাহ আছে এখনো পর্যন্ত, কিন্তু গ্রাম অঞ্চলে ভয়ঙ্কর অবস্থা। এই অবস্থা কেন এসে উপস্থিত হলো আমাদের সামনে, তার সম্পর্কেও তো বিশেষজ্ঞরা বারবার সতর্কবাণী দিয়ে আসছিলেন। তারা এই এক্সাম্পলগুলোকে সরকারের সামনে তুলে ধরছিল, কিন্তু কোনো কিছু সরকার কানে দেয়নি। একটা এক্সাম্পল দিই শুধুমাত্র, অন্য সব বাদ দিলাম। অনেক কথা, অনেক কিছু বলতে হয়, এত সময় নিশ্চয়ই আপনাদের হাতে নেই। এই যে বিদ্যুৎ সক্ষমতা বাংলাদেশে এই মুহূর্তে 25,000 মেগাওয়াট, আমার যদি ভুল না হয়ে থাকে, যদি এরপরে আর না বেড়ে থাকে। অর্থাৎ এই মুহূর্ত পর্যন্ত এই গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে 18,000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা। আমার জানা মতে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 15,000 মেগাওয়াটের, আর 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে স্থাপিত হয়েছে। আমি কি বিষয়টি বোঝাতে পারলাম? একটা হচ্ছে চাহিদা, আর একটা হচ্ছে সরকারের এই মুহূর্তে যে পরিমাণ ক্ষমতা আছে, ফুয়েল টেল টাকা দিয়ে সবকিছু, 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। তাও এটি পারবে কিনা সামনে দিন প্রতি সেটি নিয়ে তো শঙ্কা রয়েছে, আগে বলেছি। আর বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, অর্থাৎ ফুয়েল থাকলে, জ্বালানি থাকলে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তাহলে আমার 18,000 যেখানে চাহিদা, আমি এত বিদ্যুৎ কেন্দ্র কেন করলাম? এবং আমাদের বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী, মহামান্য প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাহেব, তিনি জাতীয় সংসদে গত বছর জুনে জানালেন যে এ পর্যন্ত কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ ভাড়ায় চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো, তাদেরকে গত 2009 থেকে 23 পর্যন্ত মোটামুটি 15 বছরে দেওয়া হয়েছে ভাড়া বাবদ শুধুমাত্র 1,04,000 কোটি টাকা। এই টাকা আসে কোত্থেকে? অর্থাৎ তাদেরকে বসে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে তো সরকারের চুক্তি এরকম
সরকার যদি ফুয়েলের নিশ্চয়তা দিতে না পারে, তারা যে বসে আছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো, এই বসে থাকার কারণে বাৎসরিক একটি বড় অঙ্কের টাকা তাদেরকে দিতে হয়। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো কারা পেয়েছে লাইসেন্স, কারা নির্মাণ করেছে? সরকারের খুব কাছের যারা বড় বড় ব্যবসায়ী, অর্থাৎ সরকারি দলের নেতাদের মধ্যেও অনেকে আছেন যারা এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে জড়িত, তারাই তো পেয়েছেন। কেন অহেতুক তাদেরকে বসে বসে টাকা দেওয়া হচ্ছে? 1,04,000 কোটি টাকা, 1 কোটি, 2 কোটি, 200 কোটি, 500 কোটি টাকা নয়, 1,04,000 কোটি টাকা 15 বছর বসে বসে দেওয়া হয়েছে। এবং এই যে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাংলাদেশ অর্জন করলো, তা নিয়েও নিশ্চয় আপনাদের মনে আছে গত বছর কি ভয়ঙ্কর তুমুল উত্তেজনা নিয়ে আতশবাজি উৎসব করা হলো। দেশে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করা হয়েছে। লাভ কি? তাতে মানুষের কি হলো? মানুষ বিদ্যুৎ পাচ্ছে কোত্থেকে? এই যে উন্মাদনা, এই যে উৎসব, এটি কার স্বার্থে? এই যে লোক দেখানো এক ধরনের আয়োজন, মহোৎসব, মানুষ গরমে মরবে, পণ্য উৎপাদন হবে না, দেশের চারিদিক থেকে ভয়ঙ্করভাবে অর্থনৈতিক সংকট ঘিরে ধরবে, আর অন্যদিকে লোক দেখানো মহোৎসব, আতশবাজির, এগুলোই চলতে থাকবে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।